আসসালামু আলাইকুম। জুবাইর একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করছিলাম এইচএসসি আইসিটির চ্যাপ্টার 1 এর কিছু নতুন স্লাইড নিয়ে। আজকে আলোচনা করব ঠিক তারপর থেকে। আজকে হচ্ছে লেকচার 4। এটা হচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা। চলুন শুরু করা যাক। আর প্রথমেই বলে নিই, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বগ্রাম ব্যবস্থার নিচের বিষয়গুলো সম্পর্কে আজকে মূলত ধারণা নিব। সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা এবং বাণিজ্য। স্বাস্থ্যসেবা ও চিকিৎসার ক্ষেত্রে আমাদের কি ধরনের ভূমিকা পালন করছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব তথ্য প্রযুক্তির। চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে তথ্য প্রযুক্তির কল্যাণে চিকিৎসা সেবা খুব সহজেই পাওয়া যাচ্ছে। দেশি বিদেশি ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সহজেই সংগ্রহ করা যায়। স্বাস্থ্যসেবা ও চিকিৎসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু প্রয়োগ উল্লেখ করা হলো। রোগ নির্ণয়। রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত বিভিন্ন মেশিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত। প্রতিনিয়ত গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে রোগ নির্ণয়ের এই সকল যন্ত্রপাতির উন্নয়ন সাধন করা হয়েছে। ফলে এই সকল যন্ত্রপাতি নির্ভুলভাবে সূক্ষ্ম ফলাফল দিতে সক্ষম। তার মানে কি বোঝা গেল যে আমরা যেই যন্ত্রপাতিগুলো ব্যবহার করছি রোগ নির্ণয়ের জন্য, এটা এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের কারণে খুব নির্ভুলভাবে রোগ শনাক্ত করতে সক্ষম হয়েছে। এরপরে আমরা যেটা সম্পর্কে জানব, স্বাস্থ্যসেবা ও চিকিৎসায় আরো যে বিষয়গুলো সহযোগিতা করে আসছে আমাদেরকে, সেটা হচ্ছে ইলেকট্রনিক হেলথ রেকর্ড, যেটাকে আমরা সংক্ষেপে ইএইচআর বলছি। ইলেকট্রনিক হেলথ রেকর্ড বা ইএইচআর হলো কোনো রোগী বা জনগোষ্ঠীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নিয়ম মাফিক সংগ্রহের মাধ্যমে বিভিন্ন তথ্যের সমাবেশ। উইকিপিডিয়া অনুসারে an electronic health record EHR is a systematic collection of electronic health information about an individual patient or population. কোনো রোগীর বিভিন্ন সময়ে প্রাপ্ত তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাবলী ডেটাবেজে সংরক্ষণ করা যায়। ডেটাবেজে সংরক্ষিত রোগীর তথ্যাবলী বিশ্লেষণ করে রোগীর রোগ নির্ণয় সহজতর হয়। একে কম্পিউটারাইজড পেশেন্ট রেকর্ড সিপিআরও বলা হয়। বর্তমানে স্কয়ার হসপিটাল, অ্যাপোলো হসপিটাল সহ অনেক হসপিটালে এটি চালু হয়েছে। ইএইচআর বর্তমানে খুবই হেল্প করছে আমাদের রোগীদের ক্ষেত্রে। টেলিমেডিসিন, আপনারা এই করোনাকালীন সময়ে এটা দেখেছেন সবচেয়ে ইফেক্টিভ একটি বিষয়, যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সম্ভব হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়। তার মানে এই ক্ষেত্রে যেটা হয়, ডাক্তার একটি নির্দিষ্ট জায়গায় থাকে আর একজন পেশেন্ট মোবাইল ফোনের মাধ্যমে ডাক্তারের সেবা গ্রহণ করে থাকে। উইকিপিডিয়া অনুসারে টেলিমেডিসিন is the use of telecommunication and information technologies in order to provide clinical healthcare at a distance. এই যে দেখুন কিভাবে হচ্ছে, এই যে টেলিমেডিসিন প্রদান করছে ডাক্তার, আর এইখানে দেখুন ফিজিশিয়ান আছে, ডায়াগনস্টিক স্টেশন এবং পেশেন্ট। এই পাশে যে কেউ থাকতে পারে, ডাক্তারের সাথে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত ডাক্তার এইখানে বসে টেলিমেডিসিন প্রদান করছে। ঠিক আছে, আর স্পেশালিস্ট নেটওয়ার্ক হচ্ছে এই জায়গাটাই। যাই হোক, এটা একটা বেসিক ডায়াগ্রাম দেখানো আছে। টেলিমেডিসিন প্রযুক্তিতে ইন্টারনেট সংযোগের সাহায্যে এক হাসপাতালের রোগীরা অন্য হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন। এছাড়াও ভিডিও কনফারেন্সিং এর সাহায্যে রোগীরা দূরে অবস্থানরত বিশেষজ্ঞ ডাক্তারদের নিকট হতে স্বাস্থ্যসেবা নিতে পারে। এটার কারণে সহজ হয়েছে যে বিদেশের বিভিন্ন ডাক্তারদের
পরামর্শ বাংলাদেশে বসেই আপনি নিতে পারবেন। আচ্ছা, টেলিমেডিসিন কনসেপ্ট এটা দেখুন কিরকম। আমরা একটু ছবিটা সুন্দরভাবে দেখি। সেটা হচ্ছে, দেখুন ছবিটাতে সুন্দর করে দেখানো আছে এই যে এখানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেও কিন্তু স্পেশাল হসপিটাল, এই জায়গাটায় ধরুন এইটা, এই পাশে একটি নেটওয়ার্ক আছে, এই যে রিমোট হসপিটাল, ঠিক আছে, এটাকে রিমোট হসপিটাল চিন্তা করি। এখানে দেখুন প্যাথোলজি ডিপার্টমেন্ট, অন্যান্য কার্ডিওলজি ডিপার্টমেন্ট ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এরা যোগাযোগ স্থাপন করেছে একে অপরের সাথে, ঠিক আছে। তো মূলত টেলিমেডিসিনটা আমরা এইভাবে সেবা প্রদান করতে পারছি, কেবলমাত্র সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে। হাসপাতাল ব্যবস্থাপনা। আচ্ছা, বর্তমানে আপনারা জানেন যে হাসপাতাল ব্যবস্থাপনায় তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি অগ্রণী ভূমিকা পালন করছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির ফলে হাসপাতালে রোগী ভর্তি, সিট বরাদ্দ, বিলিং প্রসেস এবং হাসপাতাল হতে রিলিজ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে অটোমেশন পদ্ধতি। চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার মানুষের অর্থ ও সময়ের অপচয়কে রোধ করেছে এবং রোগ নিরাময়কেও সহজ করেছে। চিকিৎসক ও রোগীর যোগাযোগ সহজতর করা। ইন্টারনেট, মোবাইল ও ওয়েব টেকনোলজি উন্নতির ফলে চিকিৎসক ও রোগীর মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। ফলে চিকিৎসক রোগীকে সহজেই মনিটর করতে পারে এবং রোগীও তার সমস্যা চিকিৎসককে সহজে জানাতে পারে। বিশেষ করে স্মার্ট মোবাইল ফোনের কল্যাণে এই সুবিধা প্রদান সহজতর হয়েছে। মোবাইল ফোন বা অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সাক্ষাৎ সূচি বা স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের উত্তর পাওয়া যায়। তার মানে কি, দেখুন চিকিৎসা ও রোগীর যোগাযোগের সহজতর করা সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। গবেষণা ক্ষেত্রে আমরা যদি তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদানটা দেখি গবেষণার ক্ষেত্রে, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো গবেষণার ক্ষেত্র শনাক্তকরণ, ডিজাইন ও বিশ্লেষণ সহ এর প্রতিটি ধাপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাপক প্রয়োগের ফলে আধুনিক কালে এর বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। বিভিন্ন গবেষণার ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথেই টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, টেলিভিশন, ইমেইল, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং গবেষণা কর্ম উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করছে। গবেষণার কাজে বিভিন্ন নতুন তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন ওয়েবসাইটে যাওয়া যায়, যেমন IEEE.org, ACM.org, google.com, MSN.com। এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট গবেষণার কাজে আমরা সচরাচর ব্যবহার করে থাকি। আরো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা অনেক তথ্য নিতে পারেন, যেমন গুগল স্কলার্স থেকে আপনি অনেক গবেষণাপত্র ডাউনলোড করে পড়তে পারবেন। এখানে কি হয় দেখুন, যেখানে আইডেন্টিফাই রিসার্চ এরিয়া, ডিজাইন রিসার্চ স্টাডি, ক্যারি আউট রিসার্চ, অ্যানালাইজ রিসার্চ রেজাল্টস অ্যান্ড পাবলিশ রিসার্চ রেজাল্ট। ফাইনালি এরপরে আমরা যদি একটু দেখতে চেষ্টা করি অফিসের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ধরনের ভূমিকা পালন করছে। তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রমের, যেমন অফিসের প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি, ডকুমেন্ট নথিভুক্তকরণ, সংরক্ষণ, চিঠিপত্র আদান-প্রদান তথা অভ্যন্তরীণ ও বহিঃযোগাযোগ সংক্রান্ত ইত্যাদি কাজ, বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে। এই ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হচ্ছে অফিস অটোমেশন। বর্তমানে অনেক অফিসেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে কর্মপদ্ধতিকে স্বয়ংক্রিয় করা হচ্ছে। উইকিপিডিয়া অনুসারে office automation refers to the varied computer machinery and software used to digitally create, collect, store, manipulate and relay office information needed for accomplishing basic tasks. Raw data storage, electronic transfer, and the management of electronic business information comprise the basic activities of an office automation system. এরপরে আমরা যে বিষয়গুলো দেখব আরো, সেটা হচ্ছে
অফিস অটোমেশনের মাধ্যমে অফিসের কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা হয়। আধুনিক অফিস অটোমেশন বলতে অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বোঝানো হয়। আধুনিক অফিস অটোমেশন মানেই হলো কাগজবিহীন বা পেপারলেস অফিস অথবা ডিজিটাল অফিস, যেখানে দ্রুততম সময়ে কার্যক্রম সম্পন্ন হয়। কাজেই বর্তমান বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের এই যুগে কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেটের কল্যাণে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভৌগোলিক দূরত্বে বসেও একসাথে অর্থাৎ দলগতভাবে কাজ করতে পারে। তার মানে কি দাঁড়ালো যে আপনি যেখানে থাকেন না কেন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই আপনি কাজ করতে পারবেন। এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান, সেটা হচ্ছে বাসস্থানে। স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে একটি বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদিকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ ইহা একটি হোম অটোমেশন সিস্টেম। হোম নেটওয়ার্কিং এর মাধ্যমে একটি বাড়ির নিরাপত্তা, বাহিরের সাথে যোগাযোগ ব্যবস্থা, বিনোদন ইত্যাদি প্রতিটি সিস্টেমকে আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ এবং এগুলোর সমন্বয় সাধন করা যায়। তার মানে কি বুঝলাম যে আমাদের বাসার সমস্ত কিছুকে আমরা একটা নেটওয়ার্কের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। যেমন ধরুন, যেটাকে আমরা আইওটি বা ইন্টারনেট অফ থিংস বলতে পারি বা হোম অটোমেশন সিস্টেম। যেমন ধরুন, আপনার বাসার লাইটটাকে আপনি হয়তো এই মোবাইল ফোন থেকেই কন্ট্রোল করতে পারলেন। মোবাইল ফোনে টিপ দিলেন, লাইটটা অন হয়ে গেল। মোবাইল ফোনে একটু প্রেস করলেন, লাইটটা অফ হয়ে গেল। ফ্যানটাও এরকম অন অফ করতে পারলেন মোবাইল ফোন থেকেই। তারপরে ধরুন আপনার গ্যারেজ থেকে গাড়িটা বের করলেন, গ্যারেজের ডোরটা আপনি মোবাইল ফোনে প্রেস করার সাথে সাথে ডোরটা ক্লোজ হয়ে গেল। তাহলে এগুলো কি সবই হোম অটোমেশনের একটি অংশ। এরপরে ধরুন আপনার মেইন গেটটা খোলার জন্য আপনি কি করলেন, আপনার মোবাইল ফোনটা ব্যবহার করলেন, হ্যাঁ, স্মার্ট টেকনোলজি। তো এই টেকনোলজিগুলো বিদেশে আসলে আছে। আপনার বাসার সমস্ত কিছুতে সেন্সর থাকলো, আপনি হাত দিলেন, কল থেকে পানি পড়া শুরু করলো, হাত সরালেন, পানি পড়া বন্ধ হয়ে গেল অটোমেটিক। আপনার কোনো কল ঘোরানো অন করার কোনো টেনশন করতে হবে না। এইভাবে আপনি ধরুন আপনার ডোরের সামনে দাঁড়ালেন, আপনার একটা ইমেজ নিল, নেওয়ার সাথে সাথে ডোর যদি আইডেন্টিফাই করে যে হ্যাঁ আপনি বাসার মানুষ, সাথে সাথে ডোরটা খুলে গেল। তো এইভাবে আসলে সিস্টেমগুলো ডেভেলপ করতেছে বর্তমানে বাসস্থানের ক্ষেত্রে। এখানে একটা ডায়াগ্রাম দেখানো আছে, ডায়াগ্রামটা সুন্দরভাবে দেখুন। সার্ভিসেস দ্যাট ক্যান বি ইউজড বাই এনিওয়ান, ইজি টু অপারেট ইন্টারফেস। এখান থেকে ইজিলি অপারেট করতে পারবে, হ্যাঁ, সার্ভিসগুলোতে। ক্রাইম অ্যান্ড disaster prevention, lock confirmation from mobile phones from outside home, controlling keys, lights, sensors and home appliances. আচ্ছা, এরপরে আছে কি এন্টারটেইনমেন্টের ক্ষেত্রেও শেয়ারিং ফটোস অ্যান্ড ভিডিওস অ্যামং ডিভাইসেস অ্যান্ড রিমোটলি এটাকে ইউজ করতে পারবেন। ওয়ান স্টপ সাপোর্ট ফ্রম ওয়ান সাইড ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন সাপোর্ট টু রিমোট সাপোর্ট। হেলথ কেয়ার, recording and graphing daily health data automatically, remote health guidance from specialist. Energy saving, visualizing energy consumption and controlling energy saving. আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আপনারা সহজেই কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবাদে পেয়ে যাচ্ছেন, যেটাকে আমরা বলছি হোম অটোমেশন। তার মানে কি, আমার বাসা বাড়িটা কমপ্লিটলি টেকনোলজি দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, বাসস্থানের ক্ষেত্রে আমরা যদি হোম অটোমেশনকে চিন্তা করি, এই পদ্ধতিতে যে সকল সুবিধা পাওয়া যায় সেটা সম্পর্কে আমরা জানবো। বাসার বাইরে থাকাকালীন সময় যদি কোনো অতিথি বাসায় চলে আসে, তবে সিকিউরিটি অ্যালার্মের সাহায্যে তা মোবাইল ফোনে জানিয়ে দিবে। বাইরে থেকে বাসায় ফিরে আসার পূর্বেই ডিভাইসের সাহায্যে কমান্ড দিয়ে কুলিং সিস্টেম বা হিটিং সিস্টেম অন করা যায়। তার মানে বাসার কুলিং সিস্টেম বা হিটিং সিস্টেম অন করতে পারবেন। বাইরে অবস্থান করার সময় সন্ধ্যা হওয়ার সাথে সাথে রুমের পর্দা টেনে দেওয়ার প্রয়োজন হলে সিকিউরিটি অ্যালার্ম সিস্টেমটিকে কমান্ড দেওয়া যায়। রুমের দরজা জানালা খোলা বা বন্ধ করার প্রয়োজন হলে তা একটিমাত্র কমান্ডের সাহায্যে করা সম্ভব। ঘরের কোথাও গ্যাস লিক হলে ডিটেক্টর মেইন সোর্স থেকে স্বয়ংক্রিয়ভাবে গ্যাস প্রবাহ বন্ধ করে দিতে পারে এবং অ্যালার্ম সিগন্যাল বাজাতে পারে। একটিমাত্র কমান্ডের সাহায্যে মাইক্রোওয়েভ ওভেন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ইত্যাদি হোম অ্যাপ্লায়েন্সেস বা ডিভাইস সমূহ পরিচালনা করা সম্ভব হয়।
ট্র্যাকিং এবং সেন্সিং। টেকনোলজির মাধ্যমে ঘরের কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেমন চাবি, মানিব্যাগ ইত্যাদি সহজে খুঁজে পাওয়া যায়। তার মানে আপনার মানিব্যাগটা আপনি কোথায় রেখেছেন হয়তো ভুলে গেছেন, তারপর আপনার চাবিটা কোথায় রেখেছেন মনে পড়ছে না। ট্র্যাকিং এবং সেন্সিং এর মাধ্যমে আপনি এটা খুব দ্রুত খুঁজে পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ধরনের ভূমিকা পালন করছে এবার আমরা জানব। ব্যবসা বাণিজ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া আজকাল ব্যাংক, বীমা, ক্রেডিট কোম্পানি, পরিবহন এবং উন্নত বিশ্বের সাধারণ কেনাকাটা সহ অনেক কর্মকাণ্ডই অচল। এক কথায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার ব্যতীত আধুনিক ব্যবসা ও আমদানি রপ্তানিতে উন্নয়ন সম্ভব নয়। তার মানে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবসা বাণিজ্যেও যথেষ্ট ভূমিকা পালন করছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা যদি বলতে চাই, ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স একটি আধুনিক ব্যবসা পদ্ধতি। বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনকে ই-কমার্স বলে। এক কথায় বলা যায় যে আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা মার্কেটিং, বিক্রয়, ডেলিভারি, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি সকল কিছুই ই-কমার্সের অন্তর্ভুক্ত। আর এই ই-কমার্সের কারণে এখন আমরা ঘরে বসেই খুব ভালো মানের পণ্য ক্রয় করতে পারি। বাংলাদেশে এখন প্রচুর প্রতিষ্ঠান ই-কমার্স বা ই-বিজনেস পদ্ধতি চালু করেছে। মানুষ ঘরে বসেই কেনাকাটা করতে পারছে। এতে করে শ্রম, অর্থ এবং সময় সবই সাশ্রয় হচ্ছে। আমরা বাংলাদেশের কিছু ই-কমার্স বিজনেসের নাম এখানে জানবো। যেমন বিক্রয়.কম আপনার প্রয়োজনীয় ব্যবহৃত পণ্যকে এখানে বিক্রি করতে পারবেন অ্যাডভার্টাইজের মাধ্যমে। রকমারি.কম এখানে আপনি বই কিনতে পারবেন। তারপরে আছে প্রিয় শপ, এখান থেকে আপনি যে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন। clickbd.com, আজকের ডিল এবং এখনই.com। আচ্ছা, এই ধরনের আরো অনেক ওয়েবসাইট আছে, যেমন বর্তমানে খুব জনপ্রিয়তা পেয়েছে ই-ভ্যালি, তারপরে দারাজ, তারপরে আছে কি ওয়েলএক্স। এরকম অনেক ই-কমার্স সাইট আছে যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। এবং ইন্টারন্যাশনাল আলিবাবা, তারপরে অ্যামাজন, এরা তো আছেই। বাংলাদেশে বসে আপনি ডলারের দিয়ে ওখান থেকে কেনাকাটা করতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে থাকে, ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড। ঠিক আছে, এবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা কিছু বিষয় দেখি। ই-কমার্সের সুবিধা জানি, ই-কমার্সের অসুবিধা জানি। আসুন, ই-কমার্সের সুবিধা: আর্থিক লেনদেনের গতিশীলতা বাড়ানো, ব্যবসা পরিচালনায় খরচ কমানো, ওয়ার্কিং টাইম সেভ করে দূরত্ব বা ব্যবধান কমানো, বিজ্ঞাপন ও বিপণন সুবিধা, বাজার যাচাই ও তাৎক্ষণিক অর্ডার প্রদান সুবিধা। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এখানে, সেটা হচ্ছে আর্থিক লেনদেনের গতিশীলতা বাড়ানো। মানে আপনি ঘরে বসে একটা জিনিস কিনলেন, এটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিলেন। ব্যবসা পরিচালনার খরচ কমানো, তার মানে কি আপনার দোকানপাট থাকুক না থাকুক, আপনার নেটওয়ার্ক স্ট্রং, আপনি বাসায় বসে ব্যবসা করতে পারবেন। ঠিক আছে, তার মানে কি এরপরে কি ওয়ার্কিং টাইম সেভ করে দূরত্ব ব্যবধান কমানো, তার মানে কি আপনার টাইমটাকে আপনি সেভ করছেন, বাসায় বসেই ব্যবসা পরিচালনা করতে পারবেন। বিজ্ঞাপন ও বিপণন সুবিধা, বাজার যাচাই, তাৎক্ষণিক অর্ডার প্রদানের সুবিধা, এই সুবিধাগুলো আপনি পেয়ে যাচ্ছেন। ই কমার্সের অসুবিধাও আছে: দক্ষ লোকবলের অভাব, উন্নত প্রযুক্তির প্রয়োগ ব্যয়বহুল, যা সাধারণত উদ্যোক্তার বাজেটের বাইরে, লেনদেনের নিরাপত্তা সমস্যা এবং আইন প্রণয়ন প্রয়োগ। এখানে বেশ আইনের ঘাটতি ছিল বা এখনো আছে, আস্তে আস্তে সবকিছু উন্নত হচ্ছে। আশা করি ডে বাই ডে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, ই কমার্সের ধরন, আমরা ই কমার্সের ধরন সম্পর্কে জেনে রাখি, কারণ অনেকে আছেন ই কমার্স বিজনেস করছেন, ধরনগুলো জানতে হবে। ই কমার্সকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে, যথা ব্যবসা থেকে ভোক্তা ক্রেতা, যেটাকে বিজনেস টু কনজিউমার B2C বলে। ব্যবসা থেকে ব্যবসা, তার মানে বিজনেস টু বিজনেস, এটাকে বলে B2B। ব্যক্তি থেকে ব্যবসা, তার মানে হচ্ছে কনজিউমার টু বিজনেস C2B। ভোক্তা ক্রেতা থেকে ভোক্তা ক্রেতা, তার মানে কি কনজিউমার টু কনজিউমার, একজন কনজিউমার থেকে আরেকটা কনজিউমার। এই হচ্ছে ই কমার্সের 4টা ভাগ। 4টা ভাগে ই কমার্স বিভক্ত। এই শ্রেণী বিভাগ ছাড়া আরো কিছু শ্রেণী বিভাগ দেখা যায়, যেমন এম কমার্স বা মোবাইল কমার্স, পিয়ার টু পিয়ার, সরকার থেকে ব্যবসা,
যেমন গভর্নমেন্ট টু বিজনেস G2B, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট টু সিটিজেন মানে G2C। এই বিষয়গুলো আপনাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, যাতে করে আপনি কোন ই-কমার্স বিজনেসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর এগুলো সবকিছুই সম্ভব হয়েছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির কারণে। তো যেহেতু এটা রেকর্ডিংকৃত ক্লাস, এখানে প্রশ্ন উত্তর পর্ব আসলে সম্ভব না। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি তৎক্ষণাৎ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আর একটা লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।